নয়াদিল্লির রায়সেনা হিলসে অবস্থিত সাউথ ব্লক ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির সবচেয়ে সুরক্ষিত এবং ক্ষমতাদর্পী কেন্দ্র। এই ভবনের ভেতরের একটি অত্যাধুনিক ব্রিফিং রুম, যেখানে বসে ভারতের শীর্ষ কূটনীতিক এবং গোয়েন্দা কর্তারা প্রতিবেশী দেশগুলোর ভাগ্য নির্ধারণ করেন। তাদের সামনে রাখা বিশাল ডিজিটাল স্ক্রিনে সাধারণত সেই সব দৃশ্যই ভেসে ওঠে যা তারা দেখতে অভ্যস্ত। নতজানু হয়ে দাঁড়িয়ে থাকা প্রতিবেশী দেশের নেতা, দিল্লির সামান্য অনুগ্রহের আশায় বসে থাকা জি হুজুর বলা রাজনীতিকদের তোষামত আর বশ্যতার হাসি। গত 15 বছর ধরে বাংলাদেশের নেতাদের কাছ থেকে ঠিক এই দৃশ্যটি তারা দেখে এসেছেন, কিন্তু আজ রাতের ব্রিফিং রুমের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। স্ক্রিনে ঢাকা থেকে সরাসরি সম্প্রচারিত একটি সাক্ষাৎকার চলছে। সেখানে বসে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তার চেহারায় কোনো উত্তেজনা নেই, গলার স্বরে কোনো অহেতুক কাঁপুনি নেই। অত্যন্ত শান্ত, ধীর এবং ইস্পাত কঠিন দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি এমন একটি বাক্য উচ্চারণ করলেন যা সাউথ ব্লকের ওই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বাতাসকে এক নিমিষে জমাট বাঁধিয়ে দিল। গোলামির দিন আর নাই। একটিমাত্র বাক্য, কোনো দীর্ঘ বক্তৃতা নয়, কোনো আবেগী স্লোগান নয়, কিন্তু এই 4 শব্দের বাক্যটির ওজন এতটাই ভারী ছিল যে ব্রিফিং রুমে বসা একজন জ্যেষ্ঠ ভারতীয় কূটনীতিকের হাতের কফির কাপটি মাঝপথেই থেমে গেল। পুরো কক্ষ জুড়ে নেমে এলো এক ভয়ঙ্কর শ্মশানের মতো নিস্তব্ধতা। গত 1.5 দশক ধরে সাউথ ব্লক তিল তিল করে বাংলাদেশের ওপর যে অহংকার আর আধিপত্যের ইমারত গড়ে তুলেছিল, হুমায়ুন কবিরের ওই হিমশীতল কণ্ঠস্বর যেন এক ধাক্কায় সেই পুরো ইমারতটিকে ধুলোয় মিশিয়ে দিল। দিল্লির কর্তারা বুঝতে পারলেন ঢাকার মসনদে এবার এমন একজন মানুষ বসেছেন যাকে ধমক দিয়ে বা চোখ রাঙিয়ে আর চুপ করানো যাবে না। কূটনীতিতে একটি কথা প্রচলিত আছে, আপনার দেশের মেরুদণ্ড ঠিক ততটাই শক্ত যতটা শক্ত আপনার পররাষ্ট্রমন্ত্রীর বা শীর্ষ কূটনীতিকের চোখের ভাষা। গত 15 বছর ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হয়েছে একটি অদ্ভুত হীনমন্যতা থেকে। আমাদের নেতারা যখনই দিল্লির মুখোমুখি হতেন, তখনই তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষায় ফুটে উঠত এক ধরনের দাসত্ব। তারা ভাবতেন ভারতকে খুশি করতে পারলেই হয়তো তাদের ক্ষমতার মেয়াদ আরো কয়েক বছর বেড়ে যাবে। বর্ডারে যখন আমাদের দেশের নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে মারা হতো, তখন আমাদের কূটনীতিকরা নিচু গলায় বলতেন, আমরা ভারতের সাথে কথা বলছি, সম্পর্ক তো আর খারাপ করা যায় না। কিন্তু হুমায়ুন কবির যেন হঠাৎ করেই সেই পচনশীল নতজানু সংস্কৃতির বুকে একটি ধারালো তলোয়ার চালিয়ে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে একটি স্বাধীন দেশের কূটনীতিকের কাজ কেবল অন্য দেশকে তোষণ করা নয়, তার কাজ হলো নিজের দেশের 17 কোটি মানুষের আত্মসম্মানকে আন্তর্জাতিক টেবিলে তুলে ধরা। যখন ভারতীয় মিডিয়া বা নীতি নির্ধারকরা তাকে প্রশ্নবাণে জর্জরিত করার চেষ্টা করেছেন, তখন তিনি কোনো কাচুমাচু উত্তর দেননি। তিনি অত্যন্ত শান্তভাবে তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলেছেন। তার এই চোখে চোখ রাখাটাই সাউথ ব্লকের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা এমন এক বাংলাদেশের মুখোমুখি হতে একেবারেই অভ্যস্ত নয় যে বাংলাদেশ মাথা উঁচু করে নিজের ন্যায্য অধিকারের কথা বলে। আমাদের দেশের রাজনীতিতে ভারত বিরোধিতা একটি পুরনো চর্চা। অনেকেই আছেন যারা রাজপথে দাঁড়িয়ে ভারতের মুণ্ডুপাত করেন, আবেগী স্লোগান দেন, বয়কটের ডাক দেন। সাউথ ব্লকে এই ধরনের আবেগী রাজনীতিকদের খুব সহজেই সামলাতে পারে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝিয়ে দেয় যে এরা উগ্রবাদী, এরা ভারত বিরোধী। কিন্তু হুমায়ুন কবির দিল্লির জন্য এক সম্পূর্ণ নতুন এবং ভয়ঙ্কর ধাঁধা। তিনি রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেন না, তিনি কোনো ফাঁকা বুলি আওড়ান না। তার প্রতিটি শব্দ মাপা, প্রতিটি বাক্য নিখুঁত যুক্তিতে গাঁথা। তিনি যখন ভারতের আধিপত্যবাদের সমালোচনা করেন, তখন তিনি আন্তর্জাতিক আইন, কৌশলগত ভারসাম্য এবং পারস্পরিক সমমর্যাদার কথা বলেন। তিনি অত্যন্ত লজিক্যাল এবং স্ট্র্যাটেজিক ভাষায় বিশ্বমঞ্চে ভারতের মুখোশ খুলে দিচ্ছেন। তিনি প্রমাণ করে দিচ্ছেন যে বাংলাদেশ ভারতের কোনো শত্রু রাষ্ট্র নয়, কিন্তু বাংলাদেশ ভারতের কোনো করদ রাজ্যও নয়। যখন তিনি মক্কা প্যাক্টে যোগ দেওয়ার মতো বৃহত্তর ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কথা বলেন, তখন তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় বুঝিয়ে দেন যে এটি বাংলাদেশের জাতীয় স্বার্থের বিষয়, ভারতের উদ্বেগের বিষয় নয়। যুক্তির এই চাবুক এতটাই ধারালো যে ভারতের নামিদামি কূটনীতিক বা তাদের মিডিয়া এর কোনো কাউন্টার বা পাল্টা জবাব খুঁজে পায় না। হুমায়ুন কবির আক্ষরিক অর্থেই বাংলাদেশের কূটনীতিতে এক নতুন ব্যাকরণের জন্ম দিয়েছেন। The digital future is built on infrastructure, a system supported by meaningful partnerships. হুমায়ুন কবিরের এই যুক্তি নির্ভর এবং মেরুদণ্ডী কূটনীতির সবচেয়ে বড় প্রভাবটি পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এতকাল ভারত পশ্চিমা বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে বুঝিয়ে এসেছিল যে দক্ষিণ এশিয়ায় ভারতই হলো একমাত্র স্থিতিশীলতার রক্ষক। তারা বোঝাতো যে বাংলাদেশ বা নেপাল একা চলতে পারবে না, তাদের ভারতের গাইডেন্স বা অভিভাবকত্ব প্রয়োজন। কিন্তু হুমায়ুন কবির যখন আন্তর্জাতিক মিডিয়ার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মার্জিত এবং কড়া ভাষায় ভারতের এই দাদাগিরির কথা তুলে ধরলেন, তখন ভারতের সেই পুরনো বড় ভাই ইমেজটি আক্ষরিক অর্থেই নগ্ন হয়ে গেল।
পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো দেখতে পেল যে ভারত আসলে কোনো অভিভাবক নয়, ভারত হলো এই অঞ্চলের একটি আধিপত্যবাদী শক্তি যারা প্রতিবেশীদের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়। হুমায়ুন কবির বিশ্বকে দেখিয়ে দিলেন যে বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম, নিজেদের মিত্র নিজেরাই বেছে নিতে পারে। সাউথ ব্লকের যে প্রেস্টিজ বা সম্মান তারা গত কয়েক দশকে তিল তিল করে গড়ে তুলেছিল, হুমায়ুন কবিরের কয়েকটি মাপা এবং হিমশীতল বাক্য সেই বেলুনটিকে পুরোপুরি পাংচার করে দিয়েছে। ভারত এখন আন্তর্জাতিক মঞ্চে ডিফেন্সিভ বা রক্ষণাত্মক অবস্থানে চলে গেছে, যা তাদের কূটনৈতিক ইতিহাসের অন্যতম বড় পরাজয়। যখন কোনো পরাশক্তি কূটনীতির টেবিলে যুক্তির কাছে হেরে যায়, তখন তারা তাদের সবচেয়ে অন্ধকার এবং নোংরা অস্ত্রগুলো ব্যবহার করতে শুরু করে। সাউথ ব্লক খুব ভালো করেই জানে যে হুমায়ুন কবিরকে যদি এইভাবে কথা বলতে দেওয়া হয় তবে দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাবলয় চিরতরে খসে পড়বে। তাই তারা এখন এই লোকটিকে সামলাতে গভীর ষড়যন্ত্রের ছক কষছে। তারা প্রথমে চেষ্টা করেছে তাকে বিতর্কিত করতে। তাদের দেশীয় মিডিয়া এজেন্টদের দিয়ে হুমায়ুন কবিরের পাসপোর্ট, নাগরিকত্ব ইত্যাদি নিয়ে একটি সস্তা মিডিয়া ট্রায়াল চালানোর চেষ্টা করেছে। কিন্তু সেই চেষ্টা চরমভাবে বুমেরাং হয়েছে, কারণ দেশের মানুষ উল্টো হুমায়ুন কবিরের পক্ষেই ঢাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সাউথ ব্লক এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। তারা এখন হয়তো আরো গভীরে খেলবে। তারা হয়তো দেশের ভেতরে থাকা তাদের স্লিপার সেল বা অদৃশ্য দালালদের ব্যবহার করে হুমায়ুন কবিরের বিরুদ্ধে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবে। হয়তো তাকে আন্তর্জাতিকভাবে একঘরে করার জন্য বিভিন্ন লবিস্ট ফার্মকে টাকা ঢালবে। তারা চাইবে যে কোনো মূল্যে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করে এই দেশপ্রেমিক কূটনীতিককে তার পথ থেকে সরিয়ে দিতে। এটি হলো একটি আহত পরাশক্তির চূড়ান্ত মরণ কামড়। সাউথ ব্লক হয়তো ভুলে গেছে যে বর্তমান বাংলাদেশ আর সেই পুরনো বাংলাদেশ নেই। হুমায়ুন কবির যখন দেশের স্বার্থে শক্ত অবস্থান নিয়েছেন, তখন তিনি আর কেবল একজন ব্যক্তি বা একজন উপদেষ্টা নন। তিনি পরিণত হয়েছেন 17 কোটি মানুষের একটি অদম্য প্রতীকে। সাধারণ মানুষ আজ তার প্রতিটি কথার দিকে তাকিয়ে থাকে। তারা অনুভব করে এই মানুষটির কণ্ঠস্বরে তাদেরই বুকের ভেতরের জমে থাকা না বলা কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। যখন পুরো দেশ একজন মানুষের পেছনে এসে দাঁড়ায়, তখন কোনো বিদেশি পরাশক্তি বা দেশীয় দালাল চক্রের সাধ্য নেই তাকে টলানোর। হুমায়ুন কবির কি পরাশক্তির এই চাপ সামলে নিজের অবস্থানে অবিচল থাকতে পারবেন? তার অতীত রেকর্ড এবং বর্তমান শারীরিক ভাষা বলে তিনি বিন্দুমাত্র টলবেন না। যিনি একটি দেশের চোখের দিকে তাকিয়ে বলতে পারেন গোলামির দিন শেষ, তিনি কোনো অদৃশ্য চাপে মাথা নত করার মতো ধাতুতে গড়া নন। তার এই অকুতভয় স্থবিরতা এবং হিমশীতল আত্মবিশ্বাসী আজ বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক রক্ষা কবচ। ঢাকার কোনো এক নিরিবিলি আবাসিক এলাকায় হুমায়ুন কবিরের নিজস্ব স্টাডি রুম। ঘরের ভেতরে কেবল একটি রিডিং ল্যাম্প জ্বলছে। ল্যাম্পের আলোয় আলোকিত হয়ে আছে তার সামনের ডেস্ক, যেখানে রাখা আছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির ফাইল এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশের নোট। তিনি তার চশমাটা খুলে চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিলেন। বাইরে রাতের ঢাকা শহর এক অদ্ভুত শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু তিনি জানেন 1000 মাইল দূরে দিল্লির সাউথ ব্লকে আজ কারো চোখে ঘুম নেই। তিনি এও জানেন কাল সকালে হয়তো তার বিরুদ্ধে নতুন কোনো প্রোপাগান্ডা ছাপা হবে, হয়তো কোনো অদৃশ্য মহল থেকে নতুন কোনো চাপের ফোন কল আসবে। তিনি তার চোখ খুললেন। তার দৃষ্টিতে কোনো ক্লান্তি বা শঙ্কা নেই। সেখানে জ্বলছে এক শান্ত, তীক্ষ্ণ এবং পরিমাপ করা সংকল্প। তিনি জানেন